স্যার তোমার মাইক অফ। আই এম এক্সট্রিমলি সরি। আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা ফ্লুইড মেকানিক্সে ফ্লুইডকে দেখো একটা বডি হিসেবে ট্রিট করব, ঠিক? এবং সেই বডিতে আমরা মেকানিক্সের ল গুলো অ্যাপ্লাই করব। যদি মেকানিক্সের ল গুলো আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা যে ইভেন্ট গুলো পাবো সেগুলো নিয়েই আমরা ডিসকাস করব। তো তোমরা বুঝতে পারলে ফ্লুইড মেকানিক্সের আসল ফান্ডাটা এখানে কি? ফ্লুইড উইল বি ট্রিটেড অ্যাজ এ বডি অ্যান্ড ওই বডিতে আমরা মেকানিক্সের ল গুলো অ্যাপ্লাই করব। ফ্লুইড মেকানিক্সে আমরা ফ্লুইডের কেমিক্যাল প্রপার্টিজ বা অন্যান্য কোনো কিছু নিয়ে আমরা ডিসকাস করব না। ক্লিয়ার? এবারে তোমাদের কি মনে পড়ছে যে মেকানিক্সের আন্ডারে দুটো পোর্শন ছিল, একটা স্ট্যাটিক্স আর একটা ডায়নামিক্স? বলো। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা রেসপন্ড করতে থাকো, যেরকম রেসপন্ড করো। কি কি ছিল বলো? একটা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স, আর একটা হচ্ছে ফ্লুইড ডায়নামিক্স, ঠিক? এবার ফ্লুইড স্ট্যাটিক্স আর ফ্লুইড ডায়নামিক্স, এখানেও কিন্তু ফ্লুইডের ক্ষেত্রেও স্ট্যাটিক্স থাকবে, ডায়নামিক্স থাকবে, ঠিক? এবার এই ফ্লুইড স্ট্যাটিক্স আর ফ্লুইড ডায়নামিক্সকে আমরা কিভাবে ডিফাইন করব সেটা শোনো। ফ্লুইড স্ট্যাটিক্স বলতে, মন দিয়ে শোনো, এই ফ্লুইডটা স্টেশনারি উইথ রেসপেক্ট টু কন্টেইনার। স্টেশনারি উইথ রেসপেক্ট টু কন্টেইনার। আর ফ্লুইড ডায়নামিক্সটা হচ্ছে মুভিং উইথ রেসপেক্ট টু কন্টেইনার। ফ্লুইড স্ট্যাটিক্স আর ফ্লুইড ডায়নামিক্স, একটা হচ্ছে স্টেশনারি উইথ রেসপেক্ট টু কন্টেইনার আর একটা হচ্ছে মুভিং উইথ রেসপেক্ট টু কন্টেইনার। দেখো এইটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এইটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ওকে, দেখো এইটা একটা ট্রাকে করে জল নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকে করে জল নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক? বুঝতে পারছি? হ্যালো। এবারে এই ট্রাকের মাথায় একটা বাঁদর বসে আছে, ঠিক? এবার মন দিয়ে শোনো, এই ট্রাকটাকে তিনটে ভাবে আমরা মুভ করাচ্ছি। ফার্স্ট, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো ফার্স্ট, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? সেকেন্ড, ট্রাকটা এইদিকে মুভ করছে, এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। থার্ড, এ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ভেরিয়েবল। তোমরা আমাকে বলতে পারবে কোন কেসে ফ্লুইড স্ট্যাটিক্স আর কোন কেসে ফ্লুইড ডায়নামিক্স? থার্ড কেসের ডায়নামিক। আর প্রথম দুটো কেসে স্ট্যাটিক্স? হ্যাঁ, শিওর? হ্যাঁ, কেন বলো, কেন? এটা তো মানে প্র্যাকটিক্যাল সেন্স থেকে বলছি। ওকে, ভালো বলেছো, প্র্যাকটিক্যাল সেন্স থেকে। দেখো আমাদের রূপকথা কিন্তু একদম পারফেক্টলি আমাকে উত্তর দিয়েছে। দেখো যখন ফার্স্ট কেসে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তখন এই মানে ফ্লুইডের ওপরে কোনো এক্সটার্নাল কোনো নেট ফোর্স কাজ করছে না। তাহলে বলো তো, এই যে ওপরের যে লেয়ারটা, এই লেয়ারটা এরকম পুরো এরকম একটা স্ট্রেট লাইন থাকবে, এই যে এইটা। হ্যাঁ, ধরো এর উপরে একটা সোলার বল আছে, সেই সোলার বলটা এই এর রেসপেক্টে সবসময় এখানে থাকবে না। মানে ট্রাকটা যখন যাবে এই সোলার বলটা ঠিক এই জায়গাটায় থাকবে না, কারণ এর উপর তো নেট ফোর্স কাজ করছে না, তাই না? হ্যাঁ, সাবাস। নেক্সট, যদি এটা এ ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যায়, তাহলে কি তোমরা বুঝতে পারছো যে এইটা এই তোমার লিকুইডের যে সারফেসটা এটা এরকম বেঁকে যায়? হ্যাঁ। কেন বেঁকে যায়, কোনো আইডিয়া আছে? এটা তো ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করবই, কিন্তু কেন বেঁকে যায়? আচ্ছা দেখো, এটার জন্য তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল বলি। তোমরা দেখেছো
ধরো একটা বালতিতে জল আছে, ধরো এই অবধি জল রয়েছে, একটা বালতিতে জল রয়েছে, এই অবধি জল রয়েছে। এবার এই বালতিটাকে যদি কেউ এইদিকে হ্যাচকা টানে, তাহলে কি তোমরা দেখেছো এই জলটা এই দিক দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে যায়? এটা প্র্যাকটিক্যালি দেখেছো কি? হ্যাঁ। এবার এটা কিসের জন্য হচ্ছে বলো তো? ইনার্শিয়ার জন্য হচ্ছে? হ্যাঁ। না, ভুল ধারণা। দেখো, ইনার্শিয়ার জন্য হচ্ছে না। ইনার্শিয়ার জন্য কি হবে? এর এই জায়গায় থাকার চেষ্টা করবে, তাই না? হ্যালো, ইনার্শিয়ার জন্য ও এর এই জায়গায় থাকার চেষ্টা করবে, কিন্তু তার জন্য এরকম করে উপর থেকে বেরিয়ে যাবে কেন? আমার কথা বলতে পারলে? আচ্ছা, এইটা হচ্ছে এই এ একটা, মানে এই এখানে আমি একটা ফোর্স যদি দিই তাহলে এই একটা অ্যাক্সেলারেশন পায়, সেই অ্যাক্সেলারেশনের জন্য এর যে লিকুইডের উপরে যে সারফেসটা সেটা এরকম বেঁকে যায়, সেই কারণে এখান থেকে বেরিয়ে আসে। এবার কেন বেঁকে যায় সেটা আমরা পরে আসছি, আর একদম আসবো, পুরো ডিটেলে ডিসকাস করবো, আমি এগুলো প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। তো এবার দেখো, যদি এ অ্যাক্সেলারেশনে যায় তাহলে এই সোলার বলটাকে, এই যে আমার যে এই বাঁদরটা, এ বেটা এই সোলার বলটাকে এই জায়গাটাই দেখতে পাবে। বলো, এর রেসপেক্টে এই সোলার বলটা কি একদম নড়নচড়ন করবে কি করবে না? করবে না। এবার বলো, যদি ও এ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট এই অ্যাক্সেলারেশনে যায়, তাহলে ভেবে দেখো এই যে সারফেসটা দেখো এরকম বেঁকে যাবে না, বাঁকতে থাকবে না? ভেবে দেখো। হ্যাঁ। তাহলে ভেবে দেখো, এইখানে যদি সোলার বলটা থাকে, সেও আস্তে আস্তে এইদিকে বাঁকবে না? তাহলে এ এই সোলার বলটাকে মুভ করতে দেখবে। হ্যাঁ। তাহলে যদি সোলার বলটাকে মুভ করতে দেখে, তাহলে এইটাকে আমরা বলবো ফ্লুইড ডাইনামিক্স, এইটাকে আমি বলবো ফ্লুইড স্ট্যাটিক্স। একটু আইডিয়া এলো? আচ্ছা, এইবারে একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে। পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, আর এইখানে একটা সোলার বল রয়েছে। হ্যালো, এই সোলার বলটা মানে থার্মোকলের বল রয়েছে, আর এই কন্টেনারের এইখানে একটা বাঁদর ঝুলছে বেটা। তাহলে এই বাঁদরটা এই সোলার বলটাকে এইদিকে মুভ করতে দেখবে? সাবাস। যদি দেখে তাহলে বলতো এই বাঁদরটার জন্য এই ফ্লুইডের এই কনসেপ্টটা ফ্লুইড স্ট্যাটিক্স না ফ্লুইড ডাইনামিক্স? সাবাস। ফ্লুইড স্ট্যাটিক্স আর ফ্লুইড ডাইনামিক্স সম্বন্ধে একটু আইডিয়া এলো? হ্যাঁ। বলো। আচ্ছা, নেক্সট আমরা এই যে পুরো ফ্লুইড ডাইনামিক্সটা করব এবং স্ট্যাটিক্সটা করব, স্ট্যাটিক্সটা আগে করব তারপরে ডাইনামিক্সটা করব। ডাইনামিক্সটা অনেক ইজি, স্ট্যাটিক্সটা একটু কনসেপচুয়াল। মন দিয়ে শোনো আমি কি বলছি, মন দিয়ে শোনো আমি কি বলছি। আমি বলছি এই যে ফ্লুইড স্ট্যাটিক্স আর ডাইনামিক্সটা করব, এইখানে আমরা কিছু অ্যাজাম্পশন নেব। স্পেশালি আমরা দুটো অ্যাজাম্পশন নেব। কি বললাম বলো? স্পেশালি আমরা দুটো অ্যাজাম্পশন নেব। এই দুটো অ্যাজাম্পশন নিয়েই আমরা পুরো ফ্লুইডটাকে ট্রিট করব। প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে, দেখো ফার্স্ট অ্যাজাম্পশনটা হচ্ছে এই ফ্লুইডটা ইনকম্প্রেসিবল। বলো। আচ্ছা, ইনকম্প্রেসিবল মানে কি? ইনকম্প্রেসিবল মানে ভলিউম চেঞ্জ হবে না। আরেকবার বলো। প্রেসার বাড়ালে ভলিউম চেঞ্জ হবে না। শাবাশ। এবার তুমি বলবে দাদা, ইনকম্প্রেসিবল যদি যদি কম্প্রেসিবল হয়, তাহলে আমাদের ফ্লুইডে আমাদের মেকানিক্সের কি প্রবলেম হবে? মেকানিক্সের কি প্রবলেম হবে? আচ্ছা দেখো, মানে আমরা তো মেকানিক্যাল ল গুলো লাগাবো, তাই না? ভলিউম চেঞ্জ হয়ে গেলে তো ডেনসিটি চেঞ্জ হয়ে যাবে, ডেনসিটি চেঞ্জ হয়ে গেলে তো সেটা কেমিক্যাল প্রপার্টিতে চলে যাবে, কিন্তু আমাদের মেকানিক্যাল প্রপার্টিতে কি প্রবলেম হবে? আচ্ছা শোনো, মেকানিক্যাল প্রপার্টিতে কি প্রবলেম হবে শোনো। দেখো, ধরো আমার একটা কন্টেনারের মধ্যে লিকুইড রয়েছে, দেখো একটা কন্টেনারের মধ্যে লিকুইড রয়েছে। যদি এই কন্টেনারের মধ্যে লিকুইড থাকে, দেখো যদি এই কন্টেনারের মধ্যে লিকুইড থাকে, তাহলে আমি ধরো ওপর থেকে ফোর্স দিয়েছি এবং এই লিকুইডটা কম্প্রেসেবল, ধরলাম কম্প্রেসেবল, তাহলে কি হবে? তাহলে আমরা সেটা দেখবো।
তাহলে আমি যদি ওপর থেকে ফোর্স দিই তাহলে এর মাসটা কি চেঞ্জ হবে? হবে না। কিন্তু যদি কম্প্রেসেবল হয় তার মানে দেখো ফ্লুইডটা ও ব্যাটা এইরকম হয়ে যাবে, কম্প্রেস হয়ে যদি এইরকম হয়ে যায় তাহলে মন দিয়ে শোনো, মাসটা সেম আছে, ভলিউমটা চেঞ্জ হচ্ছে, তাহলে ডেনসিটিটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ যদি ডেনসিটি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমি যে লিকুইডটা নিয়ে কাজ করছিলাম সেই লিকুইডটাই আর থাকবে না, কারণ ডেনসিটি তো একটা লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স, তাই না? হ্যাঁ তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, যদি তোমরা আমার কথা একটু একটু বুঝতে পারো তাহলে মন দিয়ে শুনবে আমি কি বলছি। আমি বলতে চাইছি যে তাহলে ডেনসিটি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওর কেমিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এতে আমাদের মেকানিক্সের কি ক্ষতি হবে? মেকানিক্যাল ল লাগাতে কি ক্ষতি হবে? হবে। মন দিয়ে শোনো, যখন আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করিনি তখন এই পুরো সিস্টেমটার সেন্টার অফ মাস এখানে ছিল, তারপরে ফোর্সটা অ্যাপ্লাই করার পর যখন আমি কম্প্রেস করেছি তখন সেন্টার অফ মাসটা এখানে চলে এলো, তাহলে সেন্টার অফ মাস চেঞ্জ হয়েছে। হ্যাঁ তাহলে মেকানিক্যাল ল গুলো আমার অ্যাপ্লাই করলে পুরো জিনিসটা ঘেটে যাবে না? হ্যাঁ সেই কারণেই আমরা ইনকম্প্রেসিবল নেব। বোঝাতে পারলাম? আমাদের বইতে শুধু লেখা আছে যে ইনকম্প্রেসিবল, কেন সেটা লেখা নেই। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, সেকেন্ড, সেন্টার অফ মাস দিয়ে যেটা বললে আরেকবার বলবে। হ্যাঁ দেখো সেন্টার অফ মাসটা চেঞ্জ হয়ে যাবে না? যখন আমি অ্যাপ্লাই করিনি ফোর্সটা তখন এর সেন্টার অফ মাস ছিল এইখানটায় রেডে, তারপরে যখন এইরকম পজিশন হয়ে গেছে তখন সেন্টার অফ মাসটা চেঞ্জ হয়ে গেছে না এখানে? হ্যাঁ তাহলে সেন্টার অফ মাস চেঞ্জ হয়ে গেলে তো আমি মেকানিক্সের এতক্ষণ ধরে যে ল গুলো লাগাচ্ছিলাম তার পুরো সিস্টেমটাই তো চেঞ্জ হয়ে গেল ডিয়ার, সেন্টার অফ মাসটাই তো চেঞ্জ হয়ে গেল, তাই না? হ্যাঁ। তাহলে আমার মেকানিক্সের ল গুলো লাগাতে অসুবিধা হবে না? ভেবে বলো। হ্যাঁ রাইট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে নন ভিসকাস। নন ভিসকাস, শোনো ভালো করে এই নন ভিসকাসের ব্যাপারটা কি বলছে, শোনো ভালো করে এই নন ভিসকাসের ব্যাপারটা কি বলছে। দেখো, আচ্ছা ধরো এই আজকে হোলি খেলেছো? হ্যাঁ গুড। এই অর্ণব, অর্ণব খেলোনি? অর্ক? ভাই এসে একটু গালে লাগিয়ে দিয়েছিল আর জাস্ট কিছু না। এইটুকু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা শ্রেয়া হ্যাঁ স্যার। খেলেছে তো? হ্যাঁ বাস খেলবে। আচ্ছা দেখো, নন ভিসকাস বলতে কি বোঝাচ্ছে? তুমি জল নিলে, জল হাতের ওপরে, ঠিক হাতের ওপরে জল নিয়ে আস্তে করে, যেমন ওই সূর্য স্নান করে দেখেছো জলটা ফেলে দেয়, ওইভাবে জলটা ফেলে দিলে তোমার হাতে কি জলটা লেগে থাকবে? তোমার হাতে কিছুটা জল লেগে থাকবে, জলের লেয়ার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো, তুমি জলের বদলে যদি বালি নাও, শুকনো বালি, তাহলে সেই বালিটাকে মুঠো করে যদি এরকম করে ফেলে দাও তাহলে ওই বালিটা কি তোমার হাতে লেগে থাকবে? না। না। এই যে লেগে থাকবে আর থাকবে না, এটা যে প্রপার্টির জন্য হয় তাকে বলে ভিসকাস প্রপার্টি। যে প্রপার্টির জন্য হয় তাকে বলে ভিসকাস প্রপার্টি। মানে যদি জলটা আমার, মানে যে ফ্লুইডটা আমার হাতে লেগে থাকে তাকে আমি বলবো ভিসকাস ফ্লুইড, তাকে আমি কি বলবো? ভিসকাস ফ্লুইড, ঠিক? আর যে জলটা আর যে লিকুইডটা বা কি বলে ফ্লুইডটা আমার হাতে লেগে থাকে না তাকে বলে নন ভিসকাস ফ্লুইড। আমি জানি না তোমরা কখনো মার্কারি হাতে নিয়েছো কিনা, মার্কারি উইচ ইজ আ পয়জনাস, নিয়েছো? হ্যাঁ কন্টেনারে দেখেছি। কন্টেনারে দেখেছো। এনিওয়ে, তোমরা যদি ওটা বাই চান্স কোনোভাবে হাতে নাও, বাই চান্স দেখবে ওটা হাতে লেগে থাকে না, ইভেন ইফ ইট ইজ আ ফ্লুইড। তাহলে বলো তো ওটা হ্যালো, তোমরা কি আমার কথা হ্যাঁ। বুঝতে পারছো? মাঝখানে কিছু শুনতে পেলাম না। আমি কিছু তো বলিনি, আমি বললাম যে হাতে নেওয়ার পর। ও, তার মানে কি হাত থেকে আমি যদি ফ্লুইডটাকে আমি ফেলে দিই, না মানে ওই তোমার এইচজি আমার হাতে লেগে থাকে না, তাহলে বলো তো ওটা ভিসকাস ফ্লুইড না নন ভিসকাস ফ্লুইড? নন ভেরি গুড। এবার আমরা এখানে যে ফ্লুইডটা কনসিডার করব, ইভেন ইফ ওটা যদি আমি কি বলে লিকুইড নিই, মানে ধরো ওয়াটার নিই, সেটাও আমরা নন ভিসকাস মানে ইয়ে করব, মানে বালির মতো ট্রিট করব, স্যান্ড, ঠিক? বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ এবার তুমি বলবে দাদা এই নন ভিসকাস আর ভিসকাসের সাথে আমাদের মেকানিক্সের ল এর কি মানে রিলেশন? আচ্ছা দেখো, মাস কমে যাবে। মাস না মাস সেম থাকবে। মানে একটুখানি যদি লেগে থাকে কন্টেনারে তাহলে মাসটা তো কমে যাবে নেট। নট দ্যাট সেরকম
না, আমি ধরে নিতে পারি যে সেই মাসটা প্রচন্ড কম। আচ্ছা, কি হবে সেটা শোনো। দেখো, ধরো এরকম একটা কন্টেনার রয়েছে। ওহো, কি বললাম বলো? এরকম একটা কন্টেনার রয়েছে। আচ্ছা, দাঁড়া। সাবাস। দাঁড়া, এটা একটু কপি করে নিই। আচ্ছা, দেখো এরকম একটা কন্টেনার রয়েছে। এবার এই কন্টেনারের মধ্যে দুটো ডিফারেন্ট ফ্লুইড রয়েছে। যদি দুটো ডিফারেন্ট ফ্লুইড থাকে না, তাহলে বলতো যার ডেনসিটি বেশি সে নিচে থাকবে, আর যার ডেনসিটি কম সে ওপরে থাকবে। আমি কি বোঝাতে পারছি? দুটো ফ্লুইড আছে, দুটো ফ্লুইড আছে। হ্যালো, বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে বলতো এই টোটাল সিস্টেমটার সেন্টার অফ মাস কি এইখানে থাকবে? কেন? আমি কি বলেছিলাম? সেন্টার অফ মাস শিফট টুয়ার্ডস হেভিয়ার সাইড। কি বোঝাতে হ্যাঁ, পারছি? আচ্ছা, এবার আমি কি করেছি দেখো। দাঁড়া, দেখো আমি কি করেছি দেখো। আমি, মন দিয়ে দেখবে। ওহো, হুম, এইটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি ওমেগা দিয়ে। ঠিক? বলো, এইভাবে ওমেগা দিয়ে ঘুরিয়ে দিয়েছি। এবার যদি নন ভিসকাস হয়, তাহলে বলতো এই কন্টেনারের ওয়ালের সাথে কি এর কোনো টাচ থাকবে? থাকবে না। আমি এর বাইরে, মানে এই যে ভেসেলটা এর বাইরে, এই পয়েন্টটাকে আমি ধরলাম এক্স। তাহলে কিছুক্ষণ পরে এই এক্সটা এখানে চলে যাবে না? যাবে কি যাবে না? যাবে। কিন্তু তখনও আমার ফ্লুইডটা ভেতরে এরকম হবে কি, থাকবে কি থাকবে না? কারণ ভেতরের সাথে তো কোনো টাচই নেই সেরকম। বুঝতে পারলে আমি কি করলাম? ভেবে দেখো, একটা হ্যাঁ, কন্টেনারের মধ্যে বালি আছে, তাকে তুমি ঘোরাচ্ছ, তো বালিটা নিচের দিকে একবারে পুরো ওরকম ইয়ে থাকবে না? বলো, এটা বুঝতে পারছো? তার কিছুক্ষণ হ্যাঁ, বাদে এইটা এখানে আসবে না, এই এক্সটা, তখনও কি আমার এটা এরকম থাকবে? বলো, তাহলে বলো তো এর সেন্টার অফ মাসটা কি চেঞ্জ হবে? না, ভাবিয়া বলো। সাবাস। এর সেন্টার অফ মাস চেঞ্জ হবে না। এটা কখন চেঞ্জ হবে না? যখন এটা নন ভিসকাস। হ্যালো, তাই না? হ্যাঁ, এবার যদি আমি ভিসকাস নিই, মন দিয়ে শুনবে। ভিসকাস নিলে কি হবে দেখো। ভিসকাস নিলে দেখো, এটাকে যদি আমি ঘোরাই, তাহলে এই যে এই পোর্শনটা এইটার সাথে লেগে থাকবে না? তার মানে এই পয়েন্টটা যদি ওপরে ওঠে, তার মানে এই ফ্লুইডটাও তো ওপরে ওঠার চেষ্টা করবে, তাই না? বলো, হ্যাঁ, বলো, এরকম হবে না? তারপরে ও আবার ওঠার চেষ্টা করবে। কি হবে কি হবে না? তার মানে ভেবে দেখো, ওটা যদি একটা চক্কর দেয়, তাহলে এই দুটো লিকুইড একসাথে পুরো মিক্স আপ হয়ে যাবে না? হ্যাঁ, যদি পুরো মিক্স আপ হয়ে যায়, তাহলে বলো তো সেন্টার অফ মাসটা সেন্টারে চলে আসবে না? হ্যাঁ, তাহলে বলো, সেন্টার অফ মাস চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, তাহলে সেন্টার অফ মাস চেঞ্জ হলে আমরা কি মেকানিক্সের ল গুলো ঠিক মতো লাগাতে পারবো? না, দিস ইজ দ্য রিজন ওয়াই উই টেক দিস নন ভিসকাস। বাকি যত বইগুলোতে লেখা আছে, বাকি সব ভাট বকেছে। কি বললাম? হ্যাঁ, নন ভিসকাস হয়, এই হয়, ওই হয়, এগুলো সব কেমিক্যাল প্রপার্টির জন্য। আরে বাবা, এখানে তো কেমিক্যাল প্রপার্টি ইউজই করছি না। আমাকে তো এখানে মেকানিক্সের রেসপেক্টে দেখতে হবে যে নন ভিসকাস আর ভিসকাস হলে কি হবে। এটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, বলো, রূপকথা বন্ধুদের ফান্ডা দিতে পারবে তো? হ্যাঁ, গুড। নেক্সট, হেডিং দাও ডেনসিটি। হেডিং দাও ডেনসিটি। আচ্ছা, ডেনসিটিতে একটাই ডেফিনেশন, সেটা হচ্ছে রো। সেটা কি? মাস বাই ভলিউম। এটাকে যদি আমি স্মল এর রেসপেক্টে লিখি, ডিএম বাই ডিভি। এটা হচ্ছে ডেনসিটির মানে রিলেশন। এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, এখানেও একই জিনিস আছে। ঠিক, এখানে আমি দুটো কথা বলবো ডেনসিটি সম্বন্ধে। একটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি, আর একটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। দেখো, রিলেটিভ ডেনসিটি। আচ্ছা, রিলেটিভ ডেনসিটি মানে হচ্ছে, ডেনসিটি মানে তো তোমরা জানো, আর রিলেটিভ মানে হচ্ছে কোনো একটা সাবস্ট্যান্সের রেসপেক্টে আমরা এই ডেনসিটিটাকে মেজার করি। কি সেটা শোনো। সেটা হচ্ছে ডেনসিটি অফ এ গিভেন লিকুইড। ডেনসিটি অফ এ গিভেন লিকুইড
ওকে, আচ্ছা, ডিভাইডেড বাই ডেন্সিটি অফ পিওর ওয়াটার অ্যাট 4°C। এই বলো তো আমি কেন 4°C নিলাম? ম্যাক্সিমাম ডেনসিটি তখন। সাবাস, এটা কি ভিডিও লেকচারে আমি বলেছি? হ্যাঁ গুড। এর এক্সপ্লেনেশনটা করেছি না ডিটেলে? হ্যাঁ যারা দেখোনি তারা দেখে নাও, হিটের এক্সপ্লেনেশনে আছে। ওয়াটারের ডেন্সিটি 4°তে ম্যাক্সিমাম হয়। ওকে, আচ্ছা, এইটা রো এল বাই রো ডব্লিউ, রো এল বাই রো ডব্লিউ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটার নাম হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এটা মানে হচ্ছে, দেখো, স্পেসিফিক ওয়েট অফ এ given liquid divided by specific weight of same ভাবে pure water at 4°। আচ্ছা, তোমরা এই স্পেসিফিক ওয়েটটা কাকে বলে জানো? এই স্পেসিফিক ওয়েটটা হচ্ছে রো ইন্টু জি কে বলে স্পেসিফিক ওয়েট। তাহলে বলো তো এইখানে আমি কি এইটা লিখতে পারি? দেখো, সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ এ গিভেন লিকুইড। তা লিকুইডের রো যদি এল হয় আর এখানে জি দিয়ে গুণ হবে, আর এখানে কি হবে? রো ওয়াটার ইন্টু জি, জি জি কেটে যাচ্ছে, তাহলে রো এল বাই রো ডব্লিউ। বলো বলো, রো এল বাই রো ডব্লিউ। আর রিলেটিভ হ্যাঁ। ডেন্সিটিও কি তুমি রো এল বাই রো ডব্লিউ পেয়েছো? হ্যাঁ তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি আর রিলেটিভ ডেন্সিটি নিউমেরিক্যালি সেম না? হ্যাঁ এইটাই তোমাদের বলার ছিল। এখান থেকে আজ পর্যন্ত কোনো কোয়েশ্চেন দেয়নি, যদি দেয় তোমরা পেরে যাবে। ওকে, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এইবার আমরা ডেন্সিটিটা শেষ করব। সামান্য কথাই আমি বলেছি, এইটুকুই আমার লাগবে। একটা প্রবলেম দিয়ে শেষ করব। প্রবলেমটা শোনো। দুটো কন্টেনার আছে, না দুটো কন্টেনার নেই, না দুটো কন্টেনারই আছে। প্রবলেমটা শোনো। এইখানে আছে লিকুইড এ, এইখানে আছে লিকুইড বি। আবার বলছি, প্রথমটাতে আছে লিকুইড এ, পরেরটাতে আছে লিকুইড বি। আবার বলছি, প্রথমটাতে আছে লিকুইড এ, পরেরটাতে আছে লিকুইড বি। তাহলে এর ডেন্সিটি হচ্ছে রো এ, এর ডেন্সিটি হচ্ছে রো বি। ঠিক? এবার মন দিয়ে শোনো, আমি এই দুটো কন্টেনার থেকে ইকুয়াল ভলিউম তুলেছি। দুটো কন্টেনার থেকে যদি ইকুয়াল ভলিউম তুলি, তাহলে আমি যে মিক্সচারটা পাচ্ছি তার ডেন্সিটি পাচ্ছি 4। আবার কি করেছি? দুটো থেকে ইকুয়াল মাস তুলে একটা মিক্সচার করেছি, দুটো থেকে ইকুয়াল মাস তুলে একটা মিক্সচার করেছি। তাহলে তার জন্য যে ইয়েটা পাচ্ছি, ডেন্সিটিটা, সেটা পাচ্ছি 3। তাহলে আমাকে রো এ আর রো বি কত কত সেটা বার করতে বলেছে। প্রবলেমটা আরেকবার বলো, আমি লিভ করে গেছিলাম। বুঝতে পেরেছি। প্রবলেমটা বললাম, দুটো কন্টেনারে এ আর বি, দুটোতে দুটো ডিফারেন্ট ডেন্সিটি লিকুইড রয়েছে। ঠিক আছে, আমি কি করেছি? একবার দুটো থেকে ইকুয়াল ভলিউম নিয়ে মিক্সচার করেছি, মিক্সচার করে যে মানে নতুন লিকুইডটা পেয়েছি তার ডেন্সিটি 4। আরেকবার দুটো থেকে ইকুয়াল মাস নিয়ে মিক্সচার করে যে লিকুইডটা পেয়েছি তার ডেন্সিটি 3, ইকুয়াল মাস নিয়ে। তাহলে রো এ আর রো বি কত? জলদি করো।
এই এত টাইম লাগছে? দেখো এতদিন আমরা ডেনসিটিকে খুব হেলাফেলা করতাম, তাই না? হ্যাঁ আজকের এই প্রবলেমটার পর থেকে তোমরা ডেনসিটিকে ভ্যালু দেওয়া শুরু করবে, ঠিক কি না? হ্যাঁ Yes. Somebody had given me the answer, which is correct. Which is correct. Arnav had given me all the answer, which is correct. তাহলে এই প্রবলেমটা ছিল বেসিক্যালি ডেনসিটির যে ইজ্জত আছে, ওরও যে একটা সম্মান আছে সোসাইটিতে, কি তাই না? সেটার জন্যই এই প্রবলেমটা। আমি কি বোঝাতে পারছি রূপকথা? হ্যাঁ অর্ক, প্রায় হয়ে গেছে। বুঝতে পারছি। ডু ফাস্ট। এত দেরি কিন্তু লাগার কথা না, কারণ আমরা ডেনসিটিকে কোনোদিনই সম্মান দিয়েছি কি? যদি দেখি যে সিলেবাসে ডেনসিটি আছে, দূর 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 ডেনসিটি পড়তে হবে না, মাস বাই ভলিউম যা যা দেবে আমরা করে ফেলতে পারবো। কি এই অ্যাটিটিউড নিয়ে আমরা এক্সাম হলে গেছি না? বলো। হ্যাঁ এবার গিয়ে দেখি ডেনসিটিতে কোনো প্রশ্নই নেই। এম আই রাইট? হ্যাঁ যা হয়, যেটা তুমি সব থেকে কনফিডেন্টলি জানো সেটা থেকেই কোয়েশ্চেন নেই, আর যেটা তোমার আধখাচড়া জানা সেখান থেকেই কোয়েশ্চেন এসছে। তাই হয়ে থাকে না সারা জীবন? হ্যাঁ That is law of exam, yaar. Which you study that won't come in the exam. Which you don't study that will come in the exam. Well, 2 or 6, yes. তাহলে এইটা হচ্ছে তোমার কি বলে ডেনসিটির সম্মান রক্ষার প্রবলেম। তোমরা এখন থেকে ডেনসিটিকে স্যালুট করবে। দেখো প্রবলেমটা, যখন ইকুয়াল ভলিউম নিয়েছে, ইকুয়াল ভলিউম, তাহলে দেখো দুটো থেকেই আমি সেম ভলিউম নিয়েছি না? দুটো থেকেই, তাই তো? তাহলে বলো তো প্রথমটা থেকে কত মাস নিয়েছি? রো এ প্লাস ভি, বলো। হ্যাঁ। আর সেকেন্ডটা থেকে কত মাস নিয়েছি? রো বি রো প্লাস বি। ভি। তারপরে টোটাল মাস এত হ্যাঁ। ডিভাইডেড বাই টোটাল ভলিউম। হ্যাঁ। এটা কত? 4। হ্যাঁ। এটা সরি 4। এটা 1 নাম্বার ইকুয়েশন। হ্যাঁ। এবার দুটো থেকেই সেম মাস নিয়েছি, তাই না? ডিভাইডেড হ্যাঁ। বাই টোটাল ভলিউম। হ্যাঁ। এবার দুটো ইকুয়েশন, দুটো আননোন। হ্যালো, হ্যাঁ। এটা বেরোবে 6, এটা বেরোবে 2। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো দ্যাটস দ্য এন্ড অফ ডেনসিটি উইথ আ ডিগনিটি। ডেনসিটি তোমাদের জীবন থেকে লিভ করে গেল। নেক্সট যে জিনিসটা নিয়ে ডিসকাস হবে সেটা হচ্ছে প্রেসার। বলো ইয়েস দাদা, এই একটা জিনিসই তো জীবনে সব সময় রয়েছে, তাই না? সব সময় প্রেসার। ওফ, এক্সামের প্রেসার, টিউশনের প্রেসার, বাবা মার এক্সপেকটেশনের প্রেসার, সো মেনি প্রেসার এন্ড প্রেসার। আমি কি বোঝাতে পারছি? তাহলে এই প্রেসারটাকে আমাদের এবারে একটু মাইনিউটলি করতে হবে, এর ডিটেল পিএইচডি আমরা করব। ওকে, দেখো প্রেসারটা একটা পয়েন্টে ডিফাইন করা হয়। কি বললাম? একটা পয়েন্টে ডিফাইন করা হয়। আমি ডেফিনেশন লেখাচ্ছি না, লেখাইনি, লেখাবো না। তোমরা আমার সাথে কি কোনো দ্বিমত পোষণ করবে এর সাথে? ডেফিনেশন লেখাচ্ছি না, লেখাবো না। ডেফিনেশন দিয়ে কিচ্ছু হবে না, যেটা হবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট দিয়ে। ফার্স্ট কনসেপ্ট, এই প্রেসারটা একটা পয়েন্টে ডিফাইন করা হয়। কি বললাম? ফার্স্ট পয়েন্ট, দেখো at a point it is defined. ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, দেখো সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। দেখো ফোর্স পার ইউনিট এরিয়া, এই ফোর্স পার ইউনিট এরিয়া এইটাকে বলা হয় প্রেসার। আচ্ছা, যদি আমি প্রথম পয়েন্টটাকে মানে নিয়ে সেকেন্ড পয়েন্টটার দিকে এগোই, দেখো প্রথম পয়েন্টটাকে নিয়ে সেকেন্ড পয়েন্টটার দিকে এগোই, তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, দেখো when area that approaches 0। আরে বাবা, যদি একটা পয়েন্টে ডিফাইন করা হয়, পয়েন্টের এরিয়া কত? 0 না? হ্যালো, বুঝতে হ্যাঁ। পারছি? তাহলে হ্যাঁ।
আমরা প্রেসারকে ডিফাইন করব এফ বাই এ, কিন্তু এখানে বসাবো লিমিট এ টেন্ডিং টু 0। বলো বুঝতে পারছো কিনা? ওকে, এবার হ্যাঁ। বলো এই যে প্রেসারটা, এটাকে আমরা বলছি ফোর্স বাই এরিয়া, ঠিক? ফোর্স বাই এরিয়া। অ্যাকচুয়ালি এইটাকে যদি আমরা ক্যালকুলাসের ফর্মে বলি তাহলে কি লিখবো? ফোর্স ইকুয়াল টু ডিএফ বাই ডিটি না? ও, ডিএফ বাই ডিএ না? আরে ক্যালকুলাসের টার্মে। আর যদি হ্যাঁ, আমরা হ্যাঁ। নর্মাল বলি তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ। 99% কেসে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। 99। এবার ফোর্সটা ভেক্টর, এ ব্যাপারে তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? ফোর্সটা ভেক্টর, এ ব্যাপারে তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? নেই। হ্যাঁ। এরিয়াটা, আচ্ছা এরিয়াটা তোমরা এখন থেকে মনে রাখো ভেক্টর, এখন থেকে। কেন কি বৃত্তান্ত ইলেকট্রোডাইনামিক্সে গিয়ে করাবো। ইলেকট্রোডাইনামিক্সে 11-এ তোমাদের এরিয়াটা যে ভেক্টর সেটা নিয়ে ডিসকাশন নেই, ইলেকট্রোডাইনামিক্সে আছে। এরিয়াটাকে ভেক্টর ধরে নাও। তাহলে ভেক্টর বাই ভেক্টর কি হয়? স্কেলার না ভেক্টর? বলে আদার আউট অফ সিলেবাস, আউট অফ সিলেবাস। আচ্ছা শোনো, সেটা হচ্ছে দেখো এই যে ফোর্স বাই এরিয়া, এটাকে আমরা প্রেসার বলছি। আর এইটাকে ডিফাইন করা হয়, মানে এই ডিফাইন করা হয়, এটা একটা টেন্সার কোয়ান্টিটি, না স্কেলার না ভেক্টর। কি বললাম? এটা একটা টেন্সার কোয়ান্টিটি। কিন্তু টেন্সার কোয়ান্টিটি আমাদের সিলেবাসে নেই। তোমাদের সিলেবাসে যেটুকু আছে স্কেলার না ভেক্টর। তোমাদের সিলেবাসে যেহেতু স্কেলার না ভেক্টর আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা স্কেলার না ভেক্টর, তুমি বুক ফুলিয়ে জবাব দেবে স্কেলার। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তোমাদের মনের মধ্যে যদি এই কোয়েশ্চেনটা উদয় হয় যে টেন্সার কোয়ান্টিটিটা কি, তাহলে এই কোয়েশ্চেনটাকে ইমিডিয়েটলি মানে কি বলবো সাপ্রেস করে দাও। কারণ এই কোয়েশ্চেনটা নিয়ে আমাদের এখন টাইম লস বা ডিসকাশন করার কোনো সময় নেই। তোমাদের এই টেন্সার কোয়ান্টিটিটা ফার্স্ট আসবেই হচ্ছে বিএসসি লেভেলে বা বিটেক লেভেলে। তো এখন এটা নিয়ে আননেসেসারি ডিসকাস করার দরকার নেই। আরেকবার বলো, কেউ কিছু বলছো? না। ওকে, যখন আমাদের ওইটা আসবে তখন পড়বো, এখন আমাদের জানার দরকার নেই। এখন আমাদের এই যে আমি এই যে স্টার দিয়ে যে ফান্ডাটা দিয়েছি, এই ফান্ডাটাই আমাদের কাজে লাগবে। তোমরা আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো। হ্যাঁ। আচ্ছা, যদি আমার কথা একটু একটু বুঝতে পারো তাহলে এইবারে আমরা এই প্রেসার নিয়ে নেক্সট ইসে যাচ্ছি। অ্যাটমসফিয়ারিক প্রেসারের নাম শুনেছো? বলো। হ্যাঁ। আচ্ছা, এইটা ধরো আর্থ সারফেস। এই আর্থ সারফেসে এইটা একটা এরিয়া, ঠিক? আর্থ সারফেস। এবার দেখো এই এরিয়া, এইটাকে একটা যদি তুমি এরিয়া ধরো, ধরে তুমি এইরকম একটা ইনফাইনাইট কালাম পাবে। ইনফাইনাইট কালাম হ্যাঁ। পাবে। এই ইনফাইনাইট কালামের মধ্যে তাহলে কি আছে বলতো? এয়ার আছে না? হ্যাঁ। তাহলে এই এয়ারের একটা মাস পাবে। হ্যাঁ। সেই এয়ারের মাসটা কি নিচের দিকে কাজ করছে? হ্যাঁ। আর এই এরিয়াটাকে যদি এ বলো, তাহলে তুমি যদি এই প্রেসার এখানে ক্যালকুলেট করো তাহলে তুমি কি লিখবে? এমজি বাই এ না? হ্যাঁ। ভেরি গুড। এই যে প্রেসারকে যদি তুমি এই এমজি বাই এ তে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি অ্যাটমসফিয়ারিক প্রেসার পাবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের ইউনিট কি হয়? 1 atm ইকুয়াল টু 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল, রাইট? এবং 1 বার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। তাহলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 1 বারের কাছাকাছি না? হ্যাঁ। অলমোস্ট। এবার তোমরা আমাকে একটা জিনিস বলো, এই যে এরিয়াটা আমি নিয়েছি, এই এরিয়াটা খুব বড় না ছোট? বেশ বড়। তাহলে বলো তো এখানে যে আমি প্রেসারটা নিয়েছি, প্রেসারটা ক্যালকুলেট করেছি, এই প্রেসারটা ক্যালকুলেশনে একটু মানে ঠিক প্রসিডিওরটা ঠিকই আছে, কিন্তু অ্যাকিউরেট নয়। কেন অ্যাকিউরেট নয় বলতে পারবে? বলো কেন অ্যাকিউরেট নয়? কারণ আমাদের অ্যাকিউরেসির জন্য কি বলেছে? এই এরিয়া টেন্ডিং টু 0 বলেছে। হ্যাঁ। শাবাশ, তাহলে আমি বলতে পারি এরিয়া যত ছোট হবে অ্যাকিউরেসি তত বাড়বে। কি? এরিয়া যত ছোট হবে অ্যাকিউরেসি তত বাড়বে। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না।
বলো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না ওকে ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট। এই অবধি যদি বুঝতে পারো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে এইটা দেখো, ছোট ছোট কয়েকটা কনসেপ্ট। সেটা হচ্ছে, ধরো এরকম একটা এরিয়া, বাবা, এরকম একটা এরিয়া আছে। এই এরিয়ার উপরে এটা ধরো 1 ইউনিটের এরিয়া বা 1 মিটার স্কোয়ারের এরিয়া। এইখান থেকে 10 নিউটন ফোর্স দিচ্ছি, তাহলে বলো তো প্রেসার কত? 10/1 মিটার 1 মানে 10 পাস্কেল। হ্যাঁ আচ্ছা বলো তো, এই 10 নিউটনটাকে যদি আমি এইরকম ইনক্লাইন ভাবে দিই, তাহলে এইখানটায় প্রেসারটা কি 10 পাস্কেল হবে না অন্য কিছু হবে? পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হবে কার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট? 10 নিউটন। 10 নিউটনের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। মানে সারফেসের উপর 10 নিউটনের পারপেন্ডিকুলারটা। ওকে, মানে তোমার বলার বক্তব্য হচ্ছে, এইটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করে নিই, তাহলে এইটা হচ্ছে 10 পারপেন্ডিকুলার, তাই না? হ্যাঁ তাহলে প্রেসার হবে 10 পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই, বাবা সিম্বল এমন করে দিয়েছি লোকজন ভয় পেয়ে যাবে। আমি ওপরে দেখাচ্ছি পারপেন্ডিকুলার, মানে এটা কিন্তু 10 নয়, ভ্যালু 10 এর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা। তার মানে প্রেসার আমি বলতে পারি 10 এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বাই 1। বলো, হ্যাঁ সেটা ডেফিনেটলি বলো তো, এই 10 এর থেকে কম হবে না বেশি হবে? কম। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, যদি আমি বোঝাতে পারি, তাহলে তোমরা বলো তো এইটায় কি হবে? ওই একই কনসেপ্টে দেখো, এইখানে 10 নিউটন কাজ করছে, অ্যাঙ্গেলটা থিটা। কি বললাম? 10 নিউটন কাজ করছে, অ্যাঙ্গেলটা থিটা। এইখানে একটা এরিয়া আছে এ, কারেক্ট? এবার দেখো, আমি যদি এই এরিয়াটাকে এইরকম ধরি, এর পারপেন্ডিকুলার, তাহলে এইটা যদি থিটা হয়, এইটাও তো থিটা, তাহলে এইটাকে আমি বলতে পারি এ কস থিটা। বলো। হ্যাঁ এবারে দেখো, এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, তাহলে আমি প্রেসার লিখতে পারি 10 কস থিটা বাই এ, লিখতে পারি? বলো, কারণ হ্যাঁ এই পারপেন্ডিকুলার, এটাই হচ্ছে 10 কস থিটা। এই 10 কস থিটাটা এই এরিয়ার সাথে কি পারপেন্ডিকুলার রয়েছে? বলো, এরিয়ার সাথে কি পারপেন্ডিকুলার রয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এইটাও তো লিখতে পারি, এই যে 10 বাই এ কস থিটা। বলো, এটা লিখতে পারি? হ্যাঁ দুটোই তো এক, তাই না? হ্যাঁ কিন্তু নিউমেরিক্যালি দুটোই এক, ভেবে দেখো। না একটা আছে 10 cos থিটা বাই এ, আর একটা আছে 10 বাই এ cos থিটা। দেখো এই কেসটা মানে কি অর্ণব? এই কেসটা মানে কি? এই কেসটা মানে হচ্ছে, এই যে এই যে তোমার ফোর্সের লাইনটা, তার সাথে যে পারপেন্ডিকুলার এরিয়াটা, দেখো 10 cos থিটা বাই এ, আর একটা হচ্ছে 10 বাই এ cos থিটা। বলো কোনটা রাইট কোনটা রং, ভেবে বলো। বলো। প্রথম একটা রাইট। কারেক্ট। কেন প্রথম একটা রাইট বলতে পারবে? বলো কেন? না এরিয়াটার কোনো চেঞ্জ করছি না, মানে কিন্তু আমি তো পরেরটাতে এরিয়াটা চেঞ্জ করেছি, এরিয়া চেঞ্জ করে ওটা ওর পারপেন্ডিকুলার নিয়েছি, তাহলে কোথায় কি মানে প্রবলেমটা হচ্ছে সেটা কি বুঝতে পারছো? কোনো আইডিয়া আসছে? হ্যাঁ বুঝতে পারছো? এই কনফিউশনটা দূর করার জন্য, যেটা মোটামুটি ইউনিভার্সাল ট্রুথ, সেটাকে পি এইভাবে ডিফাইন করা হয়। মন দিয়ে শোনো, পি এফ পারপেন্ডিকুলার বাই মড অফ এরিয়া ভেক্টর। নিউমেরিক্যালি কি বললাম? এফ পারপেন্ডিকুলার বাই মড অফ এরিয়া ভেক্টর, মানে হচ্ছে component of force perpendicular to the surface upon area। কি বললাম? component of force perpendicular to the surface upon area।
দেখো তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ। হ্যাঁ। ডাউট থাকলে বলো। না। ওকে ওকে, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। শাবাশ, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। ওকে, তার কম্পোনেন্ট অফ ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য সারফেস আপন এরিয়া, এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অফ ফোর্স। ঠিক বলো, এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট অফ ফোর্স। কোনো ডাউট যদি থাকে জিজ্ঞাসা করো, না থাকলে কোনো চাপ নেই, আমরা এগিয়ে যাব, এগিয়ে যাই। এবার দেখো, এই এই যে প্রেসার, প্রেসার, এই প্রেসারের না অনেকগুলো কি বলে অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা কি? সেটা হচ্ছে, বলো তো, মানে এক্সাম্পল, এক্সাম্পল যদি আমি বলি, দেখো মন দিয়ে শুনবে। নাইফ, নাইফ, নাইফ দিয়ে আমরা ভেজিটেবল কাটতে পারি, কাটতে পারি। খুব ইজিলি ভেজিটেবলটা কাটা যায়। বলো তো ওই সেম নাইফ দিয়ে উড, উড উড মানে হচ্ছে কাঠ, কাঠ কাটা কি মানে ইজি হবে না টাফ হবে? টাফ হবে। কেন? কারণ উডটা আরো শক্ত মেটেরিয়াল, তাহলে আরো শার্প নাইফ লাগবে, মানে কম এরিয়া হতে হবে। রাইট, রাইট। So by knife we can cut, we cut vegetables, not wood, right? Same way তোমরা কি জানো যে স্যান্ডের ওপর দিয়ে আমরা ভালো হাঁটতে পারবো না কি বলে ক্যামেল ভালো হাঁটতে পারবে? ক্যামেল, কেন? ওদের ব্রড ফিট হবে। তাহলে ব্রড ফিট হলে কি হবে? কম বেশি প্রেসার area- পড়বে স্যান্ডের, ওর জন্য স্যান্ডটা কম ঢুকে যাবে। আর হ্যাঁ, বলো 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 বলো। স্যান্ডের উপর ওর জন্য কম প্রেসার পড়বে, ওর জন্য স্যান্ডটা কম ঢুকে যাবে। কারেক্ট। আর আমরা যদি যদি হাঁটি তাহলে আমাদের এরিয়া কম, প্রেসার বেশি, তাহলে ভেতরে ঢুকে যাবে না? হ্যাঁ। গুড। এই সিম্পল সিম্পল জিনিসপত্রগুলো বইগুলোতে লেখা আছে, পড়ে নেবে, আমার এ নিয়ে কোনো বক্তব্য নেই। আচ্ছা, এটা নিয়ে যদি কোনো বক্তব্য না থাকে, নেক্সট প্রপার্টিজ। প্রপার্টিজ দেখো, প্রেসারের কয়েকটা প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই প্রপার্টির উপর বেস করে কিন্তু আমাদের প্রচুর জিনিসপত্র হবে। ঠিক, তাহলে আমরা এবার যেটাই চলে যাব সেটা হচ্ছে প্রপার্টিজ অফ প্রেসার। ফার্স্ট প্রপার্টি, সেটা হচ্ছে আইসোট্রপিক। রাইট, আইসোট্রপিক। আইসোট্রপিক মানে হচ্ছে সেম ইন অল ডাইরেকশন। আইসোট্রপিক মানে হচ্ছে সেম ইন অল ডাইরেকশন। ঠিক, আচ্ছা, এটার মানেটা কি? দেখো, এটার মানেটা বোঝার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্টটা এরকম, ধরো একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে না ওয়াটার রাখা হয়েছে। এবারে এর মধ্যে আমরা একটা প্রেসার সেন্সর ইনসার্ট করছি। ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা প্রেসার সেন্সর ইনসার্ট করছি। এবার প্রেসার সেন্সরটা কিরকম দেখতে হয়? এইরকম দেখতে হয়। দেখো এইরকম দেখতে হয় প্রেসার সেন্সরটা। ওকে, এটাকে অনেক বড় করে দেখাচ্ছি। কিরকম হয়? ধরো এইখানে একটা এরকম পিস্টন থাকে আর এইখানে একটা স্প্রিং লাগানো থাকে। আমি অনেক মানে সাধারণভাবে ইজিলি দেখাচ্ছি। আর এখানে মার্ক করা থাকে। এখন এত সফিস্টিকেটেড টেকনোলজি বেরিয়ে গেছে যে এই প্রেসার সেন্সরটা তোমার তোমার যে নেল নখ, তার 1/4 নখের মতো তৈরি করা যায়। কত ছোট, বুঝতে পারছো? হ্যালো, এইবার আমরা এই প্রেসার সেন্সরটাকে
দেখো এই পয়েন্টটাকে ইয়ে করে বসাচ্ছি, মানে প্লেস করছি। একবার এইরকম প্লেস করলাম, ঠিক? তখনও দেখলাম এইখানে যে প্রেসার সেন্সর থেকে যে ডেটাটা, মানে এখানে ধরো রিড করছে, তো সেই রিডিংটা সেম, মানে এই রিডিংটা একটা সার্টেন রিডিং দিচ্ছে। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ। এবার এই প্রেসার সেন্সরটাকে উল্টে দিয়েছি, পিস্টনটা তখন এইদিকে, আর এই পয়েন্টটা জাস্ট এখানে, তখনও এই রিডিংটা সেম দিচ্ছে। আর একটা ইন্টারেস্টিংলি, যখন ওটা একদম এইরকম ভাবে রেখেছি, আর একটা একদম এইরকম ভাবে রেখেছি, এই দুটো কেসেই সেম দিচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। মানে এই চারটে কেসেই সেম দিচ্ছে। তাহলে ওই পয়েন্টে আমি প্রেসার সেন্সরটাকে যেভাবেই রাখি, তাহলে সেইভাবেই 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 ওই প্রেসার সেন্সরের যে কোনো পজিশনে রিডিংটা সেম আসছে না? হ্যাঁ। বলো। তাহলে ভেবে দেখো প্রেসার সেন্সরটার ডাইরেকশনটার উপর কি ওই রিডিংটা ডিপেন্ড করছে? না। সেই কারণেই এখানে আমরা লিখেছি সেম ইন অল ডাইরেকশন। ঠিক? আচ্ছা, এবার দেখো এইখানে আমরা যে ডেফিনেশনটা লিখেছিলাম, এই ডেফিনেশন থেকে কি আমি সেকেন্ড পয়েন্টটা কনক্লুড করতে পারি? সেকেন্ড পয়েন্টটা বলছে সেটা হচ্ছে ফোর্স ডিউ টু প্রেসার। দেখো, ফোর্স ডিউ টু প্রেসার ইজ পারপেন্ডিকুলার টু available area. Force due to pressure is perpendicular to available area. তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বলো। হ্যাঁ। এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। না। আচ্ছা, তাহলে আমরা এখনো পর্যন্ত প্রেসার নিয়ে যে কথাটা বললাম, সেখান থেকে যে মেন জিনিসটা আমাদের লাগবে সেইটা যদি তোমাদের একটু আমি বলি, সেই মেন জিনিসটা হচ্ছে প্রেসারের জন্য একটা ফোর্স পাওয়া যায়, এবং সেই ফোর্সের একটা ডাইরেকশন থাকে, এবং সেই ডাইরেকশনটা যে এরিয়া থাকে সেই অ্যাভেলেবল এরিয়ার পারপেন্ডিকুলারলি কাজ করে। তোমরা আমার কথা বুঝতে পারলে? বলো, তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। ওকে, যদি তোমরা আমার কথা বুঝতে পারো, তাহলে এইবার আমরা চলে যাব ক্যালকুলেশন অফ প্রেসারে। ক্যালকুলেশন অফ প্রেসার। দেখো, ক্যালকুলেশন অফ প্রেসার, দেখো দেখো একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে ওয়াটার রয়েছে। তুমি কি করলে, এইখানে একটা কিউবয়েড অ্যাজিউম করলে এই ওয়াটারের মধ্যে, বুঝতে পারছি? অ্যাজিউম করলে, মানে ইমাজিনারি কিউবয়েড অফ ওয়াটার, ওয়াটার বা লিকুইড হোয়াট এভার। ঠিক? এবার দেখো, বাইরে পি নট হচ্ছে প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর তুমি কি করেছো, এইখানে এইটাকে এক্স অ্যাক্সিস, এইটাকে ওয়াই অ্যাক্সিস, এইটাকে জেড অ্যাক্সিস ধরেছো। ঠিক? বলো ঠিক? আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে। এই পয়েন্টটায় প্রেসার P1 না? এই পয়েন্টটা। আর ঠিক এই পয়েন্টটায় প্রেসার P2 না? বলো বুঝতে পারছো কিনা? এবারে মন দিয়ে শুনবে। এই যে P1 এ যে প্রেসার, দেখো P1 এ যে প্রেসার, সেই P1 এর প্রেসার ক্যালকুলেট করার জন্য আমার এরিয়াটা দরকার। যদি এরিয়া দরকার হয়, আমি এই যে লেন্থ গুলো নিয়েছি, মানে এইখান থেকে এইটা বা এইখান থেকে এইটা, এইটা হচ্ছে dx dy dz। দেখো, dx dy dz, আমি কি বোঝাতে পারছি? বলো dx dy dz। তাহলে বলো তো, এই P1 প্রেসারের জন্য এইখানে ফোর্স কত পড়বে? F1 পড়বে। হ্যাঁ। আর P2 প্রেসারের জন্য এইখানে ফোর্স কত পড়বে? P2 পড়বে।
সরি, F2 পড়বে? বলো। হ্যাঁ এর ডেন্সিটি যদি রো হয় তাহলে এর মাস যদি এম হয়, তার মাস বলো তো এই কিউবয়েডটার mg, সেটা নিচের দিকে কাজ করবে? করবে। হ্যাঁ বলো তো পুরো কন্টেনারটা যদি স্ট্যাটিক থাকে তাহলে ওই কিউবয়েডের মধ্যে যে ওয়াটারটা রয়েছে সেও কি স্ট্যাটিকই আছে? আছে। যদি হ্যাঁ সেও স্ট্যাটিক থাকে তাহলে বলো তো এম কত? রো ইন্টু ভি। বলো, রো ইন্টু ভি। তাহলে রো কত হবে? রো তো রো। ভি কত? ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড। বলো। হ্যাঁ আবার আমি এইটা জানি, F1 প্লাস mg ইকুয়াল টু F2। জানি। হ্যাঁ। এই ওপরের এই এরিয়াটাকে আমি কেটে যদি বার করে নিয়ে চলে আসি তাহলে বলো তো এইখানে আমার কাজ করছে F1। বলো তো F1 এর ভ্যালু কত? এটা কি P1 ইন্টু ডিএক্স ইন্টু ডিওয়াই? দেখো তো। হ্যাঁ কারণ এর এরিয়া ডিএক্স ইন্টু ডিওয়াই। এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যালো, সবাই বুঝতে পারছো? হ্যাঁ খুব ইজি জিনিস। বলো তো F2 কি হবে? হবে হ্যাঁ F1 এর ভ্যালু, F2 এর ভ্যালু, m এর ভ্যালু এখানে বসিয়ে দিয়ে দেখো তো P2 মাইনাস P1 ইকুয়াল টু রো জি ডিজেড আসছে কিনা? হ্যাঁ আসছে? এইটাকে যদি আমি ডিপি বলি, এইটাকে আমি যদি ডিপি বলি তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি ডিপি বাই ডিজেড ইকুয়াল টু রো ইন্টু জি। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো। আচ্ছা, এবার এখানে চলে এসো। রো জি ডিজেড এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট না, সরি সরি সরি, মানে পজিটিভ। বলো পজিটিভ। হ্যাঁ তাহলে P2 মাইনাস P1 গ্রেটার দ্যান 0। হ্যাঁ তাহলে বলো তো P1 বেশি না P2 বেশি? P2 সাবাস। তার মানে বলো তো যত গভীরে আমি যাব জলের তত প্রেসার বাড়বে কি কমবে? বাড়বে। সাবাস, সাবাস। যদি আমি তোমাকে এইটাকে বলি একেবারে খুব ইজি একটা কনসেপ্টে, ধরো এইখানে ওয়াটার আছে, এইটা P1, এইটা P2, এইখানে হাইট হচ্ছে h, তাহলে আমি লিখতে পারি P2 ইকুয়াল টু P1 প্লাস রো জি এইচ। হ্যাঁ তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবারে এইদিকে চলে এসো। আমি বলছি এই পয়েন্টে প্রেসার হচ্ছে PL আর এই পয়েন্টে প্রেসার হচ্ছে PR। তাহলে বলো তো এইদিকে ফোর্স লাগবে এইরকম, আবার এইদিকে ফোর্স লাগবে এইরকম। দেখো, হ্যাঁ তাহলে বলো তো PR এর ভ্যালু কত? এই সরি, FR এর ভ্যালু কত? PR ইন্টু কি হবে বলো? DX DZ হবে। দেখো তো এরিয়াটা। হ্যাঁ বলো তো সেম ভাবে PL এর ভ্যালু কত হবে? এই FL এর ভ্যালু? আর ওটা dy dz হবে। তারপর বলো আর pr into dy dz হবে না? PR না, এই এরিয়াটা তো, এইটা এই দিকটা x না? ও আমি একটু কোঅর্ডিনেট অ্যাক্সেসটা অন করব। তোমার মতো করে নাও, কোনো অসুবিধা নেই। তুমি তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি তোমার মতো নাও, কোনো চাপ নেই। এই তোমরা বুঝতে পারছো? এই রূপকথা, তোমার মানে ওখান থেকে এত আওয়াজ আসছে কেন? ফ্যানের আওয়াজ। ও, বুঝতে পেরেছি। এই তোমরা কি বুঝতে পারছো? ইজি জিনিস না? আচ্ছা বলো তো এফএল কি হবে? এফএল কি হবে? পিএল ডিএক্স ইন্টু ডিজেড। হ্যাঁ ওকে, এবার বলো তাহলে এইদিকে এফএল
আর এইদিকে এফ আর, তাই না? তাহলে বলো তো এই পুরো বডিটা কি লেফট সাইড বা রাইট সাইডে মুভ করছে? না। তাহলে আমি এখান থেকে এইটা লিখতে পারি, এফ আর ইকুয়াল টু এফ এল। হ্যাঁ। এখান থেকে কি পি আর ইকুয়াল টু পি এল আমি লিখতে পারি? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো, না। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না। ভেরি গুড, ভেরি গুড। যদি ডাউট না থাকে তাহলে নেক্সট আমরা মুভ করব। তার মানে আমি একটা কথা বলতে পারি, যদি পার্টিকেলটা হরাইজন্টাল ডিরেকশনে মুভ না করে, হরাইজন্টাল ডিরেকশনে না করে, তাহলে একই লাইনের ওপরে হরাইজন্টাল লাইনের ওপরে প্রতিটা পয়েন্টে কি প্রেসার সেম হবে? হ্যাঁ। মনে থাকবে? হ্যাঁ। তাহলে আমি এখান থেকে এইটা কনক্লুড তো ডেফিনেটলি করতে পারি, সেটা হচ্ছে when fluid is not moving horizontally, then pressure will be equal. ঠিক? বলো ঠিক? আচ্ছা, এবারে তোমরা আমাকে এইটা বলবে, মন দিয়ে শুনবে। একটা বালতি, ঠিক? এই বালতিতে ওয়াটার রয়েছে, ওয়াটার বা কোনো একটা লিকুইড রয়েছে, ডাজন্ট ম্যাটার। ও ঠিক আছে, তাহলে বলো তো এইখানে দাঁড়াও, ও এটা বলে দিয়েছি, এখানে P1 প্রেসার, এখানে P2 প্রেসার, এই দুটোর মধ্যে হাইট ডিফারেন্স H, ঠিক? হ্যালো, ঠিক? বুঝতে পারছি? হ্যাঁ। এবার দেখো, ফার্স্ট যদি এই বালতিটাকে এ অ্যাক্সেলারেশনে ওপর দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে P1 আর P2 এর মধ্যে কি রিলেশন বলতে পারবে? A1 অ্যাক্সেলারেশনে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে P1 আর P2 এর মধ্যে কি রিলেশন বলতে পারবে? কোনটার মধ্যে রিলেশন? হ্যাঁ হ্যাঁ বলো। কোনটা আর কোনটার মধ্যে রিলেশন? P1 P2 H A G, P1 P2 H A G এদের মধ্যে কি রিলেশন? এটার মানে এরিয়াটা তো চেঞ্জ হচ্ছে, মানে এরিয়াটা P1 আর P2 মানে যেখানে যেখানে অ্যাক্ট করছে, হ্যাঁ মানে তো এরিয়াটা চেঞ্জ হচ্ছে। ডাজন্ট ম্যাটার। কেন ডাজন্ট ম্যাটার? কেন? দেখো এইখানে কোথায় গেল, কোথায় গেল, হ্যাঁ P1 বাই P2, এখানে কি এরিয়ার কোনো জিগার হয়েছে? রো GH এই এক্সপ্রেশনে এরিয়া কোনো জায়গায় আছে? না। দুটো জায়গায় এরিয়া সেম ডিফারেন্ট হলেও প্রেসারের কোনো মানে এফেক্ট পড়বে না। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি একটু বোঝাই। দেখো, ধরো ওপর দিকে যাচ্ছে, ঠিক? দেখো যেভাবে আমি এইরকম একটা কিউব নিয়েছি, তুমি এখানে একটা কিউব নিতে পারবে সেম ভাবে? পারবে না বলো? ও হ্যাঁ। বন্ধুগণ, সেম ভাবে বলো তো তখন F2 মাইনাস F1 প্লাস mg। F2 কি? এখানে F2 না? আর এখানে কি? হ্যাঁ। F1 না? আর এদিকে কি mg না? এবার বলো এই টোটালটা, মানে এইটা টোটালটা ওপরের দিকে মাস ইনটু a অ্যাক্সেলারেশনে যাচ্ছে না? হ্যাঁ। এবার আমি যেভাবে যেভাবে করেছি সেইভাবে করে বলো তো P2 মাইনাস P1 ইকুয়াল টু রো a প্লাস g ইনটু h, এটা আসছে কিনা? ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো।
এই তোমাদের এখন অর্জুনদার রাত্রের কোনো ক্লাসগুলো আর নেই না রূপকথা? না ওকে, না ওয়েডনেসডে থাকবে হয়তো, কবে কবে? ওয়েডনেসডে তে থাকতে পারে। আচ্ছা, না ওয়েন্সডে আমারও হবে না। যাই হোক, আমি এই 10 থেকে 12টা ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে তোমাদের শেষ করে দিতে চাই। এই কি বলে মেকানিক্স। এই এটা আসছে? হ্যাঁ আচ্ছা, সেম ভাবে তোমরা আমাকে প্রুফ করতে পারবে যদি এই পুরো জিনিসটা এই অ্যাক্সেলারেশনের নিচে যায় তাহলে P2 মাইনাস P1 কি হবে? দেখো এটা হবে, হ্যাঁ ক্যালকুলেট করো সেম ভাবে। এই অর্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। শ্রেয়া বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। দেখো একটা আমি প্রুফ করে দিয়েছি, বাকিগুলো তো তোমাদের পারা উচিত। হ্যাঁ আসছে। আসছে? বলো আসছে? হ্যাঁ। সাবাস। আচ্ছা, এখান থেকে আমি দুটো জিনিস একটু কনক্লুড করবো। কি কনক্লুশন দেখো, সেটা হচ্ছে বলো তো এই বালতিটাকে আমি ওপরে অনেক দূর তুলেছি দড়ি দিয়ে, ঠিক আছে? এবার তারপরে হঠাৎ করে দড়িটা কেটে দিয়েছি, তাহলে ফ্রি ফল করবে? বলো। হ্যাঁ। তখন তাহলে তার অ্যাক্সেলারেশন কত হবে? জি। হ্যাঁ তাহলে এই ফর্মুলায় a ইকুয়াল টু জি হয়ে গেলে P1 আর P2 সেম হয়ে যাবে। হ্যাঁ। তাহলে কোনো প্রেসার ডিফারেন্স থাকবে? না। ডাউট থাকলে বলো। না। ওকে, আচ্ছা নেক্সট বলো তো নিচের দিকে যদি 15 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশনে নামে নিচের দিকে, তাহলে বলো তো P1 বড় হবে না P2 বড় হবে? P1 বড় হবে। তাহলে P1 যদি বড় হয় তার মানে P1 গ্রেটার দ্যান P2, বলো বলো। হ্যাঁ তাহলে বলো তো প্রেসার কোন জায়গাটায় বেশি, ওপরে না নিচে? কোথায় গেল বেটা? হ্যাঁ, উপরে। তার মানে এইটা এমন একটা কেস যেখানে প্রেসার ওপরে বেশি, তোমরা বুঝতে পারলে? হ্যাঁ। ও বলো বলো বলো, এটা এমন একটা কেস যেখানে প্রেসার বেশি, তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না। ওকে, আচ্ছা এবারে শোনো নেক্সট। দেখো, ধরো একটা কন্টেনার আছে, এই কন্টেনারের বাইরে P0 আর এর হাইট হচ্ছে H, ঠিক? আর এর রো হচ্ছে ডেন্সিটি। তাহলে বলো তো এই পয়েন্টে এর প্রেসার কত? দেখো, এই পয়েন্টে যে প্রেসার সেটা দুটো কারণে। কেন? এই যে P0 যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার সেই কারণে, প্লাস এই লিকুইডের কারণে না? তাহলে বলো তো শুধু লিকুইডের কারণে কি রো GH? বলো। না। হ্যাঁ, শুধু লিকুইডের কারণে তো রো GH দিয়া, এই যে। ও হ্যাঁ শুধু লিকুইডের জন্য। আচ্ছা বলো তো যদি আমি এই অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকেও কনসিডারেশনে আনি তাহলে এটা কি হবে? P0 প্লাস রো GH হবে এই পয়েন্টে প্রেসার, হ্যাঁ। যার মধ্যে P0 টা কার জন্য প্রেসার? ডিউ টু অ্যাটমসফিয়ার, আর রো GH টা ডিউ টু লিকুইড, ঠিক? বলো ঠিক? হ্যাঁ। আচ্ছা বলো তো এই পয়েন্টে প্রেসার কত? একই। কেন? কারণ আমি কি ভার্টিক্যালি। বলেছি, হরাইজন্টাল ডিরেকশনে যদি মুভ না করে তাহলে প্রেসার উইল বি সেম অ্যাট ইচ পয়েন্ট। হ্যাঁ। আচ্ছা বলো তো এই পয়েন্টে প্রেসার কত? একই। ওকে, এবার তাহলে এইটা বলো তো। ধরো এখান থেকে এইটুকু হাইট হচ্ছে H,
এই পয়েন্টে প্রেসার কত? বাইরে পি নট, এই পয়েন্টে প্রেসার কত? রো জি পি নট প্লাস রো জি এইচ। আচ্ছা, আমি যদি বলি শুধু লিকুইডের জন্য, পি নট তো সবার জন্যই থাকবে, বলো তো শুধু লিকুইডের জন্য রো জি এইচ। এই পয়েন্টে আর এই পয়েন্টে। রো জি এইচ। হ্যাঁ, দুটোতেই একই রো জি এইচ। কেন? আরে বাবা, এর উপরে কি এর উপরে টোটাল বাবা, এর উপরে টোটাল হাইট কত? এইচ না? হ্যাঁ। কিন্তু এই পয়েন্টের উপরে কি এই হাইটটা এইচ না H1 বা H2 বা সামথিং? ধরো এটা H2, বলো। কিন্তু ওই হাইটটা তো সারফেস থেকে মানে মেজার হয় না। তাহলে কোত্থেকে মেজার হয়? লিকুইডের সারফেস থেকে তো মেজার হওয়ার কথা। হ্যাঁ, তো লিকুইডের সারফেস থেকে যদি মেজার করি, বলো বলো বলো, তাহলে তো ওটা এইচ হাইটটা তো এইচই হচ্ছে, একই হচ্ছে হাইট। এইচই হবে হাইটটা? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, অ্যাকচুয়ালি কি হয় ঘটনাটা শোনো। ধরো আমি এই পয়েন্টে প্রেসার বার করছি, তাহলে সেই পয়েন্টে প্রেসার কি হবে? তার উপরে যতটা লিকুইড আছে সেই লিকুইডের হাইট ইন্টু রো জি এইচ। তাহলে সেম কেসে যদি আমি এখানে বার করি, দ্যাট অ্যাবসলিউটলি রো জি এইচ। কিন্তু যদি আমি এখানে বার করি, তাহলে এর ওপরে কি রোজি মানে হাইটটা কি এইচ না অন্য কিছু? বলো, এর ওপরে তো হাইট এইচ নয়, তাই না? বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ তাহলে কোথায় ফ্যালাসিটা হচ্ছে বুঝতে পারছো? কিন্তু আমি অলরেডি জানি যে এই কন্টেনারটা যদি লেফটে বা রাইটে মুভ না করে, তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে সেম প্রেসার, তাই না? বলো। হ্যাঁ তাহলে কোথায় কি প্রবলেম হচ্ছে, কোনো আইডিয়া? না শোনো, মন দিয়ে শোনো। অ্যাকচুয়ালি প্রেসার এই দুটো জায়গাতেই সেম, কিন্তু কেন? কেনটা শোনো। আমি ধরো এইখানে একটা ছোট্ট এরিয়া কনসিডার করলাম, তার মানে এই এরিয়াতে এইখানে একটা প্রেসার থাকবে কি থাকবে না? এই এরিয়াতে কোনো একটা প্রেসার, সেটা ধরো সামথিং পিএক্স, তাহলে সেই প্রেসারের করসপন্ডিং একটা ফোর্স থাকবে কি থাকবে না এই ডিরেকশনে? সেই ফোর্সটা কে কাকে দিচ্ছে? লিকুইডটা এই কি বলে এই সারফেসকে দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। আবার এই সারফেসটা লিকুইডের উপর একটা প্রেসার দেবে, এই ফোর্স দেবে। এই লিকুইডটা, সরি ভুল বললাম, ভুল না, দেখো এই লিকুইডটা এই সারফেসকে একটা ফোর্স দেবে, এই যে পিএক্স। হ্যাঁ। সেম ভাবে এই সারফেসটা লিকুইডকে, মানে কন্টেনারের যে সারফেসটা, সে লিকুইডকে একটা ফোর্স দেবে। হ্যাঁ। আমি ধরলাম সেই ফোর্সটা হচ্ছে এটা, ধরো এফএক্স। তাহলে বলো তো এর দুটো কম্পোনেন্ট থাকবে না, এই আর এই? হ্যাঁ। হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ। এই আর এই। এবার মন দিয়ে শোনো, সেটা হচ্ছে ধরলাম এখান থেকে H1 হচ্ছে হাইট, তাহলে এই পয়েন্টে দেখো শুধু লিকুইডের জন্য হচ্ছে রো জি H1 প্লাস এই যে এই ফোর্সের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা থাকবে, এই যে এফ ওয়াই, যেটা মানে এফ এক্স এর যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বাই এরিয়া, এই এই যে এফ এক্স এর যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এও তো একটা প্রেসার দেবে, দেবে না? হ্যাঁ। এইটাই হবে রো জি এইচ এর সাথে সমান। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। রূপকথা, হ্যাঁ বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ তাহলে ভেবে দেখো, এইটা হচ্ছে ডাইরেক্ট লিকুইডের প্রেসার এইটা, আর এইটা হচ্ছে ইনডাইরেক্ট লিকুইডের প্রেসার। কেন? লিকুইডই তো এই কন্টেনারকে ফোর্স দিয়েছে, নিউটনস থার্ড ল বলছে সেই ফোর্সটা আবার কন্টেনারটা লিকুইডকে দিয়েছে, সেই লিকুইডের লিকুইডে যে ফোর্সটা দিচ্ছে তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটাই তো এটা। বলো তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না। তার মানে বুঝতে পারলে? এবার তুমি বলবে দাদা রো জি H1 প্লাস এফ এক্স পারপেন্ডিকুলার বাই এ, ওইটাই যে রো জি এইচ এর সাথে সমান কি করে হবে? হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, কিন্তু সেই প্রুফটা আমাদের সিলেবাসের মধ্যে নেই বলে আমরা সেটা নিয়ে আর ডিসকাস করছি না। তবে হ্যাঁ, আমি তোমাদের এই জিনিসপত্র এর পরেও, আজকের পরেও অন্যান্য অনেক জায়গায় করাবো, সেখানে কোনো একটা জায়গায় হয়তো এতটাই কনসেপ্ট দিয়ে দেবো যে তোমাদের প্রুফটা তারপরে সময়ের অপেক্ষা, কিন্তু এটা করা যায়। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না। আচ্ছা, না যদি ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এইটা বলো তো,
ওকে, এটা L1, এটা L2। দেখো, তাহলে বলো তো এই পয়েন্টে প্রেসার কত? রো জি রো ওয়ান জি H1 L1 প্লাস রো টু জি L2। ভেরি গুড। বাইরে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার থাকে তাহলে লিখতে পারি P নট প্লাস রো ওয়ান, সরি, জি L1 প্লাস রো টু জি L2। বলো ঠিক লিখেছি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলো তো ধরো এইরকম একটা কন্টেনার আছে, আমি যদি এখানে জল ভরি বা কোনো একটা ফ্লুইড ভরি, এই অবস্থায় আসবে। এইটার হাইট হচ্ছে এইচ, এই পয়েন্টে প্রেসার কত? মানে ধরো রো। রো ওয়ান জি H1 মানে H রো ওয়ান কেন? রো জি। এই হাই এইখানে তো এটা বেঁকে গেছে, এই যে এরকম। তাহলে এফেক্টিভলি এখানে ওয়াটারের যে কলামটা, তার লেন্থ এইচ এর থেকে বেশি না কম? বেশি। তাহলে কেন ওটা হবে? তাহলে কেন ওটা হবে বলতে পারবে? বলো। আরে বাবা, দেখো যেভাবে, বলো বলো বলো, যেভাবে এইখানে একটা এফএক্স কম্পোনেন্ট ছিল না, সেম ভাবে এইখানেও ধরো এই একটা কম্পোনেন্ট থাকবে, আবার এই একটা কম্পোনেন্ট থাকবে না? এই দুটোকে ক্যান্সেল আউট করে দেবে না? হ্যাঁ তাহলে ফাইনালি আমি এটাই পাবো। আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ ওকে, হ্যাঁ। আচ্ছা, যদি বোঝাতে পারি তাহলে নেক্সট আমি যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, সামান্য ছোট জিনিস। দেখো, ফার্স্ট আমি যদি ওপর দিকে মুভ করি তাহলে প্রেসার বাড়ে না কমে? কমে। যদি আমি নিচের দিকে মুভ করি তাহলে প্রেসার বাড়ে না কমে? বাড়ে। যদি আমি প্যারালালি মুভ করি? একই থাকে। এই ঘটনাটা কখন? যখন ফ্লুইডটা একদম স্ট্যাটিক রয়েছে, কারেক্ট? হ্যাঁ। তোমাদের আমি এটা বলেছি ওপর দিকে মুভ করলে প্রেসার বাড়বে, এমন একটা কন্ডিশন বলেছি। হ্যাঁ। কিন্তু হ্যাঁ। আমরা ইন জেনারেল যদি ফ্লুইডটা একদম স্ট্যাটিক থাকে, দেখো ফ্লুইডটা একদম স্ট্যাটিক থাকে, তাহলে আমরা কি বললাম, কি বললাম, সেটাকে এইভাবে ধরি, ওপরে গেলে প্রেসার বাড়বে, এই ওপরে গেলে প্রেসার কমবে, আর নিচে গেলে প্রেসার বাড়বে, আর হরাইজেন্টালি গেলে প্রেসার সেম থাকবে। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের একটা প্রেসার ইকুয়েশন লেখা শেখাবো। এক লাইনের ব্যাপার, বুঝতে তোমাদের 1 মিনিট লাগবে। দেখো, এই ক্রস সেকশনাল এরিয়া সেম ধরো। আচ্ছা, তুমি যদি এর মধ্যে কোনো লিকুইড ভরো, লিকুইড, দেখো কোনো লিকুইড যদি এর মধ্যে ফিল করো, তাহলে ও এরকম ফিল হবে কি হবে না? হবে। এটা ধরো একই লাইনে আছে, তাহলে বলো তো এইদিকে ও, এইদিকে যতটা হাইট উঠবে, ওদিকেও একই এইদিকে থাকে। কি ততটা হাইট উঠবে? হ্যাঁ। কেন? প্রপার্টি বলা যায় ফ্লুইডের। কেন? হ্যাঁ, ফ্লুইডের প্রপার্টি তুমি ঠিকই বলেছো, এইটুকু ধরো এইচ। দেখো, এইটা সেম হরাইজেন্টাল লেভেলে আছে, হ্যাঁ। এইটা এইটা সেম হরাইজেন্টাল লেভেলে আছে, তাহলে বলো তো এই পয়েন্টে যা প্রেসার হবে এই পয়েন্টেও তাই প্রেসার হবে না? সিমিলারলি এই পয়েন্টে যা প্রেসার হবে এই পয়েন্টেও তাই প্রেসার হবে না? বলো, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এইখানে যতটা হাইট থাকা দরকার এখানেও তো ঠিক ততটা হাইটই থাকবে, হ্যাঁ। রাইট? আচ্ছা, মন দিয়ে শোনো, ধরো এইখানে একটা পয়েন্ট আছে পি, এই সরি এ পয়েন্ট, এ পয়েন্ট, আর বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেসার পি নট, বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেসার পি নট। এবার আমরা প্রেসার ইকুয়েশন যদি লিখতে চাই, দেখো এই ঘটনাটা আমি যখন তোমাদের বলেছিলাম এই যে 1 2 3, তখন এই ডিরেকশন বা এই ডিরেকশন, কোন ডিরেকশনেই এ জিরো ছিল না? বলো। হ্যাঁ। আচ্ছা, এখনো এখানে এ জিরো এরকম একটা কন্ডিশন আছে। এবার আমরা প্রেসার ইকুয়েশনটা কিভাবে লিখি দেখো, এই যে এই পয়েন্টের আমরা, মানে দুটো পয়েন্টের মধ্যে আমরা প্রেসার ইকুয়েশন লিখি কিরকম? এই পয়েন্টের জন্য আমরা পি এ লিখছি, এইটা ইকুয়াল টু, কি বললাম, এইটা ইকুয়াল টু,
এবার দেখো এইখান থেকে আমরা বাইরে বেরোবো, কারণ বাইরের পি নটটা আমরা নোন। কি বললাম? বাইরের পি নটটা আমরা নোন, আমাদের নোন। এবার দেখো আমি এই বরাবর যদি যাই, গিয়ে এই পয়েন্টে আসতে পারি। হ্যাঁ। এই পয়েন্টে কি প্রেসার চেঞ্জ হবে? না। তারপরে নিচে নামবো। হ্যাঁ। নিচে নামলে প্রেসার বাড়ে না কমে? বাড়ে। ওকে, নিচে নামলে প্রেসার বাড়ে। আচ্ছা আমি একটা জিনিসটা ভুল লিখেছি, ভুল না, এটা পি, আচ্ছা এখানে লিখছি দেখো, তুমি লিখবে পি এ, এই যে পি এ, ঠিক। তারপরে সাইডে গেলে প্রেসার চেঞ্জ হলো? না। নিচে এলে প্রেসার চেঞ্জ হলো? হ্যাঁ। বাড়লো না কমলো? বাড়লো। যদি বাড়ে তাহলে সেটাকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব। তাহলে লিখবো প্লাস রো জি এইচ টু, বলো। হ্যাঁ। তারপরে সাইডে এলে হ্যাঁ। চেঞ্জ হলো? না। ওপরে উঠলে হ্যাঁ। চেঞ্জ হলো? হ্যাঁ। কি বাড়লো না কমলো? কমলো। রো জি এইচ হ্যাঁ। পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এটা ইকুয়াল টু পি নট আমি লিখবো। হ্যাঁ। এই তোমরা কি সবাই বুঝতে পারলে প্রেসার ইকুয়েশনটা লেখা? হ্যাঁ। এক মিনিট। ঠিক আছে, তাহলে বলো তো এখান থেকে আমি পি এ কে লিখতে পারি কি? পি নট প্লাস রো জি এইচ মাইনাস রো জি এইচ টু। আচ্ছা তোমরা বলবে দাদা তুমি তো বাদিক থেকে ডান দিকে গেছো, আমি বাইরে থেকে ভেতরে ঢুকবো, লিখতে পারি বাইরে প্রেসার পি নট লিখবো? হ্যাঁ। নিচে আসবো? হ্যাঁ। কমেছে না বেড়েছে? বেড়েছে। প্লাস রো জি এইচ, সাইডে আসবো? হ্যাঁ। কমেছে না বেড়েছে? একই আছে। ওপরে উঠবো? হ্যাঁ। কি লিখবো? রো জি এইচ টু মাইনাস হবে। সরি সরি সরি, ওপরে উঠলে প্রেসার বাড়ছে না কমছে? কমছে। মাইনাস হবে। হ্যাঁ। রো জি এইচ টু লিখবো? হ্যাঁ। এটা ইকুয়াল টু পি এ লিখবো? হ্যাঁ। দুটো ইকুয়েশন সেম কিনা দেখো তো। হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ। এবারে মন দিয়ে শোনো, বলো তো এইখানে এইটুকু প্রেসার কিসের জন্য? লিকুইডের জন্য। হ্যাঁ। আর এইটুকু প্রেসার অ্যাটমসফিয়ারের জন্য। হ্যাঁ। যদি আমি শুধু লিকুইডের প্রেসার ক্যালকুলেট করি তাহলে আমি লিখবো পি এ ইকুয়াল টু রো জি এইচ মাইনাস রো জি এইচ টু। বলো, শুধু লিকুইডের পি নটটাকে যদি আমি নেগলেক্ট করি, তাই তো? হ্যাঁ। তাহলে তাকে আমরা বলবো গজ প্রেসার। তাকে গজ প্রেসার বলবো। শুধু লিকুইডের যে প্রেসার তাকে বলবো গজ প্রেসার। আর যদি ওখানে পি নট যেটা মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারও আমরা ইনক্লুড করি তাকে আমরা বলবো অ্যাবসলিউট প্রেসার। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ। এইখান থেকে এইটুকু গজ প্রেসার, আর পি নট হচ্ছে, আর পি নটটাকে যদি আমি পুরো ইনক্লুড করি তাহলে সেটাকে অ্যাবসলিউট প্রেসার। এটা জাস্ট নেমিং কনভেনশন, আমাদের যে খুব একটা লাগবে সেরকম নয়। আমি কি বোঝাতে পেরেছি? প্লাস মাইনাসটা কিভাবে ডিসাইড হচ্ছে আরেকবার? ওকে, এই যে যদি নিচে যাই প্রেসার এখানে বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে প্লাস। যদি ওপরে যাই তাহলে প্রেসার নিচের দিকে মানে ডিক্রিজ হচ্ছে কি ইনক্রিজ হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। তাহলে মাইনাস। বুঝতে পেরেছো? তুমি সাইন গুলো উল্টো জায়গাতে লিখলে মনে হয়। কোথায়? উপরে যে সাইন গুলো লিখলে। হ্যাঁ, নিচে কিন্তু উপরে যাচ্ছি প্রেসার। সার্কেল করেছো একটা জায়গাতে। হ্যাঁ হ্যাঁ, সার্কেল করেছো পি নিচে যাচ্ছে। না না না, পি নিচে যাচ্ছে না, এই যে যাচ্ছে উপরে আর পি নিচে যাচ্ছে না, এইটা মানে হচ্ছে ডিক্রিজ করছে। ও বুঝেছি। আর এইটা মানে হচ্ছে পি ইনক্রিজ করছে। ডিয়া, হ্যাঁ, এই আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ। যদি বুঝতে পারি তাহলে আজকে আমাদের লেকচার এখানেই